নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। অ্যাডভান্টেজ আসাম 2.0 24 ও 25 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাচিত দিবসে জেলা আয়ুক্তের কার্যালয় চত্বরের লাচিত মূর্তিতে শ্রদ্ধা নিবেদন জেলা প্রশাসন সহ অন্যান্যদের। শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির নবনির্মিত মন্দির ও শিবিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে 2 ফেব্রুয়ারি থেকে 4 দিন ব্যাপী অনুষ্ঠান। উধারবন্দের গৃহবধূ হামিদা বেগম বরভূইয়া হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি বাবার বাড়ির লোকদের। ধ্রুবকুমার সাহার লেখা দ্য গ্রেট লেক্সমিজ অ্যান্ড ফিলসফি অফ বেঙ্গলিজ জীবন বন্দনা এবং প্রাণের মুক্তধারা 2য় খণ্ড 3টি বই উন্মোচিত। এইবারে বিস্তারিত খবর। অ্যাডভান্টেজ আসাম 2.0 24 ও 25 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণ 24 এবং 25 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় সংস্করণের শিরোনাম হলো অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সাবমিট 2025। অ্যাডভান্টেজ আসাম 2.0। রবিবার লোকসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা দেন। দুদিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাপনী অনুষ্ঠানের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আমন্ত্রণ জানানো হবে, জানান শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার আমরা বিনিয়োগের পাশাপাশি অবকাঠামোতেও মনোযোগ দিচ্ছি। আগের সম্মেলনে দেশ বিদেশের বিনিয়োগকারীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। প্রসঙ্গত, এই কর্মসূচিতে পরিকাঠামো সংক্রান্ত বেশ কয়েকটি কার্যসূচি আলাদাভাবে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি সড়ক পরিবহন বিষয়ক সামিটের উদ্বোধন করবেন। শর্মা বলেন, আসামে সেমিকন্ডাক্টর প্রকল্প চালু হওয়ার পর থেকে দেশ বিদেশের অনেক শিল্পই রাজ্যে বিনিয়োগ করতে চাইছে বলে জানান তিনি। এই সম্মেলনে চা বাগানের যুবক যুবতীদের দ্বারা ঝুমুর নাচের একটি পাবলিক পারফরম্যান্সও দেখানো হবে। শর্মা বলেন, দেশ ও বিদেশের অনেক বিনিয়োগকারী সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে আসামের 800টি চা বাগানের 32 জন করে তরুণ তরুণী উপস্থিত থাকবেন। শর্মা বলেন, অনুষ্ঠানে 7,500 নৃত্যশিল্পী ও শিল্পী অংশগ্রহণ করবেন। এই দ্বিতীয় সংস্কৰণটোৰ আমি নাম দিছোঁ এডভান্টেজ আসাম 2.0 ইনভেষ্টমেণ্ট এণ্ড ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ সামিট 2025। দুদিনীয়াকৈ অনুষ্ঠিত হ'বলগীয়া এই ইনভেষ্টমেণ্ট সামিটৰ শুভ উদ্বোধন প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৰিব আৰু তেখেতে ইতিমধ্যেই আমাক তাৰ বাবে কনচেণ্ট দিছে। ইয়াৰ সামৰণি বা ভেলিডেক্টৰী ছেশ্যনৰ বাবে আমি বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণ ডাঙৰীয়ানীক ৰিকুৱেষ্ট কৰিম। তেখেতক মই এতিয়ালৈকে কথা পতা নাই, কিন্তু মই আশা কৰোঁ যিহেতু 25 ফেব্ৰুৱাৰীলৈকে সময় আছে আৰু তেতিয়ালৈকে ইউনিয়ন বাজেটো হৈ যাব, তেখেতে আমাৰ নিমন্ত্ৰণ নিশ্চয় ৰক্ষা কৰিব। লাচিত দিবসে জেলা আয়ুক্তের কার্যালয় চত্বরে থাকা লাচিত বরফুকনের মূর্তিতে মাল্যদান জেলা প্রশাসন সহ অন্যান্যরা। রবিবার জেলা আয়ুক্তের কার্যালয় চত্বরে থাকা লাচিত বরফুকনের মূর্তিতে মাল্যদান অর্পণ করেন জেলা প্রশাসনের আধিকারিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এদিন সদল বলে বীর লাচিত বরফুকনকে শ্রদ্ধা জানাতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সঙ্গে ছিলেন বিজেপি শিলচর মধ্য শহর মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, সহসভাপতি রথীন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক রাজদীপ দাস প্রমুখ। তারা লাচিত বরফুকনের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। দীপায়ন চক্রবর্তী বলেন, বীর লাচিত বরফুকনের সাহস বীরত্ব সারা দেশে ছড়িয়ে রয়েছে। লাচিত আমাদের সাহস, বীরত্ব এবং দেশাত্মবোধকের প্রতীক। লাচিত অসমবাসীর বীরত্ব ও সাহসিকতার প্রতিনিধিত্ব করেন। তিনি ছত্রপতি শিবাজী যেভাবে পরাক্রমে লড়াই করে বিজাপুরের আদিলশাহী সালতানাতের সাথে যুদ্ধে নেতৃত্ব দিয়ে মোগল সাম্রাজ্যের বিস্তার রোধে প্রধান ভূমিকা পালন করেছেন, এভাবেই অসমের ইতিহাসে লাচিত বরফুকনের নাম উজ্জ্বলিত হয়ে আছে। আজ লাচিত দিবস উপলক্ষে আমরা ডিসি অফিসের প্রাঙ্গণে লাচিত বরফুকনের পাদদেশে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি।
ভারতীয় জনতা পার্টি মধ্য শহর মণ্ডল আয়োজিত এই ব্যবস্থায় আমরা এই মুহূর্তে লাচিতের চরণে আছি। আমরা সেটাই সকলকে বলতে চাই যে রাষ্ট্রের জন্য লাচিতের যে প্রাণ ছিল আমরা লক্ষ্য করেছি। দেশের চেয়ে মামা বড় নয়, এই কথায় মামারও শিরচ্ছেদ করেছিলেন। আর যেভাবে তিনি মোগল সাম্রাজ্যর বিস্তার থেকে আসামকে বাঁচিয়েছিলেন সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার প্রত্যেক ভাষণে আমরা লক্ষ্য করেছি, যখনই আসামে এসেছেন লাচিত বরফুকনের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনকে বারবার উনি বলছেন। শিবাজির মতো লাচিত বরফুকনও এই মুঘল সাম্রাজ্য বিস্তার থেকে রক্ষা করেছিলেন আসামকে। তো এই বীর যোদ্ধাকে আজকের দিনে আমরা স্মরণ। বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উদযাপন করলো আকসার কেন্দ্রীয় কমিটি। বীর লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করল আকসার কেন্দ্রীয় কমিটি। এদিন শিলচর গান্ধী ভবন মিলনায়তনে বীর লাচিতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিনের সভায় আমন্ত্রিত বিশিষ্ট বক্তারা বীর লাচিতের সাহসিকতার কথা তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী, বিশেষ অতিথি অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, অধ্যাপক নিরঞ্জন ধর, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এস.আর. স্বামী, সুদীপ দত্ত, বীরেন্দ্র কুমার দাস, রূপম নন্দী পুরকায়স্থ প্রমুখ। সভার পৌরোহিত্য করেন সাইদুর রহমান। সভায় শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোনো পরামর্শকাতরতা না রেখে ঔদার্যের দিক দেখাতে হবে, কারণ আসামের নায়ক হচ্ছেন বীর লাচিত। এই নায়ককে শ্রদ্ধা জানাতে গেলে আমরা সংহত হতে হবে, আর সংহত না হলে কিন্তু কোন ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কিচ্ছু জানি না। এখন আমি কোথায় আমার স্বজন, আমি কেন দিন দিন এত দরিদ্র হচ্ছি মানসিকতায়, কেন ঔদার্যে ভাবছি না, কেন রবীন্দ্রনাথের ওই গানের কথা ভাবছি না। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মধ্যে বিশ্ব লোকের পাবি সারা। বলে বিশ্ব লোকের পায়ে পেয়েছিলেন সারা লাচিত বরফুকন। সেই লাচিত বরফুকনকে আজকে ধুমধাম ভাবে স্মরণ করতে করতে চলে গেল 8টা বছর স্বাধীনতা। আজকে স্মরণ করছি, কিন্তু স্মরণ করতে গিয়েও বারবার আত্মবিশ্লেষণ করতে হবে। আজ এই লাচিত বরফুকনের জন্য আসাম ভারতবর্ষে রয়েছে। এই লাচিত বরফুকনের জন্য আমরা আমাদেরকে আত্মপরিচয় দিতে পারছি। এই মহতি বীর সৈনিককে নিয়ে আরো আগে পর্যালোচনা হওয়া উচিত ছিল। আসামের দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর ইনি নিজে আহত না হয়ে তিনি বীর লাচিত বরফুকনকে শুধু আবিষ্কার করেননি, গোটা দেশ এবং বিশ্বে তার প্রতিষ্ঠা করিয়ে দিয়েছেন। দেশ থেকে মামা বড় নয় বলে নিজের মামাকে শিরচ্ছেদ করতে তিনি দ্বিধা বোধ করেননি। ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি রাম সিংহকে প্রতিহত করেছিলেন এবং সরাইঘাটের যুদ্ধ সেটা একটা ব্যতিক্রমী ছিল। মৃত্যুকে পার হয়ে 400 বছর ধরে জাগ্রত থাকে, তার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা কলি দিয়ে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করতে চাই। জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধুকে আমার রয়েছ দাঁড়ায়। আমি বীর লাচিত বরফুকনের উদ্দেশ্যে এই কথা বলে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। খুব বেশি সমগ্র উত্তর পূর্বাঞ্চল বেঁচে গেছিল। লাচিত বরফুকন সেই কাজটা করেছিলেন দেশপ্রেমের জন্য। সম্রাট ছিলেন আওরঙ্গজেব। আপনারা যারা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়েছেন তারা জানেন সেখানে বঙ্কিমচন্দ্র আওরঙ্গজেব সম্বন্ধে একটা বিশেষণ লিখেছেন, একটা বিশেষণ করে গেছেন, নরাধম আওরঙ্গজেব। তার কারণ যে মানুষটা নিজের বাবা সম্রাট শাহজাহানকে বন্দি করে রেখে নিজের ভাইয়ের মাথা কেটে বাপের কাছে গিফট পাঠায়, সে তো নরাধম বটেই।
দুঃশাসন থেকে সমগ্র আসাম, সমগ্র উত্তর পূর্বাঞ্চল বেঁচে গেছিল। আরেকটা তাৎপর্য হচ্ছে, আপনারা একটু মুঘল সাম্রাজ্যের পতনের দিকে খেয়াল করবেন, যে দুটি কারণকে মুঘল সাম্রাজ্যের পতনের সূত্রপাত বলা হয়। যদি আমি ইতিহাসের তরফ থেকে যদি একটু তথ্য বিকৃত হয় আমাকে ক্ষমা করবেন, আমি একটু দেখেছি যে দুটি কারণকে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বলা হয়, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে চয়ন ভট্টাচার্য বলেছেন দাক্ষিণাত্য আক্রমণ। আওরঙ্গজেবের দক্ষিণ ভারত দখলের স্বপ্ন অধরা থেকে যায় এবং সেখানে আওরঙ্গজেব অনেক কিছু হারান, ফলে মুঘল সাম্রাজ্যের পতনের শুরু হয়। শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর নবনির্মিত মন্দির ও শিববিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে 2 ফেব্রুয়ারি থেকে 4 দিন ব্যাপী অনুষ্ঠানের শিলচরের নানা কার্যক্রম চলবে 2 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। ন্যাশনাল হাইওয়ে রোড স্থিত শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর মন্দিরের নবনির্মিত মন্দির উদ্বোধন ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবটি নানা ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হবে আগামী 2রা ফেব্রুয়ারি, চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সাংবাদিকদের জানান উক্ত মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি সুশীল পাল। তিনি আরও জানান আগামী 2রা ফেব্রুয়ারি প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর চিত্রপট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, 3রা ফেব্রুয়ারি সকাল 7টায় নবনির্মিত শ্রীমন্দির উদ্বোধন, 9টা 15 মিনিটে শ্রী শ্রী বিষ্ণু পুজো, 10টায় প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা, তৎপর গুরু পুজো ও অঞ্জলি প্রদান, 10টা 15 মিনিটে বিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী গোপাল যজ্ঞ, 11টা 30 মিনিটে ভোগরাগ ও ভোগারতি, দুপুর 1টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা 6টায় সমবেত উপাসনা, 7টা 30 মিনিটে শ্রীরাম সংকীর্তন, শুভ আমন্ত্রণ ও অধিবাস, 4ঠা ফেব্রুয়ারি ভোর 4টায় মঙ্গলারতি, তৎপর অষ্টপ্রহর শ্রীনাম সংকীর্তনের শুভারম্ভ, সকাল 11টা 30 মিনিটে ভোগরাগ ও ভোগারতি, দুপুর 1টায় মহাপ্রসাদ বিতরণ, 5 ফেব্রুয়ারি সকাল 6টায় শ্রীনাম সংকীর্তনের সমাপন ঘোষণা, তৎপর শ্রী বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা ও দধিভাণ্ড ভঞ্জন, দুপুর 2টায় নন্দোৎসবের মাধ্যমে উৎসবের সমাপন ঘটবে। এদিন উপস্থিত কোষাধ্যক্ষ শান্তনু পাল বলেন, আগামী 3 দিন ব্যাপী অনুষ্ঠান মালায় এ অঞ্চলের সবাই ধর্মপ্রাণ ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য বিনম্র অনুরোধ জানান। অবস্থিত, কিন্তু আমরা আমাদের গুরুভাই গুরুবন্ধুদের বা আমাদের সদস্যদের চাঁদা সংগ্রহ করে তিল করে এই মন্দিরটাকে নতুন রূপে সাজিয়ে তোলার চেষ্টা করছি এবং আগামী 2 ফেব্রুয়ারি এই মন্দিরটাকে আমরা রাধারমণজিকে সঙ্গে নিয়ে আমরা প্রথম ফ্লোরে রাধারমণজিকে স্থানান্তরিত করব। তো এই দিন একটা মহোৎসব, আমাদের গুরুভাই গুরুবন্ধুরা এটা নিয়ে খুবই আশাপ্রার্থী যে একটা খুব ভালো মহোৎসব, সুন্দর মহোৎসব আমরা উপভোগ করব। তো এই উপলক্ষে আমরা কিছু অনুষ্ঠান সূচি রেখেছি, যেমন আমরা 2 ফেব্রুয়ারি 2:30 ঘটিকা হতে আমরা রাধারমণজিকে নিয়ে শিলচর শহর নগর পরিক্রমা করব, সঙ্গে আমাদের গুরুভাই বোনেরা থাকবে। 3 ফেব্রুয়ারি সকাল 7 ঘটিকা হতে আমাদের মন্দিরে পূজার্চনা শুরু হবে, আমরা রাধারমণজিকে স্থায়ীভাবে ওখানে বসাবো, গুরু পূজা হবে, পুষ্পাঞ্জলি হবে, ভোগরাগ হবে, ভোগারতি কীর্তন হবে, এরপরে মহাপ্রসাদ বিতরণ হবে। আমরা শ্রীমন্দির প্রতিষ্ঠা হবে 3 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি আমরা 2:30 ঘটিকা আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করব। 3 ফেব্রুয়ারি আমরা সকালবেলা মন্দির প্রতিষ্ঠা করব, এরপরে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হবে প্রভুর, এরপরে আমরা দিনের বেলা ভোগ আরতি হবে, রাত্রেবেলা নাম কীর্তনের অধিবাস হবে, পরের দিন অষ্টপ্রহর নাম কীর্তন হবে, এরপরের দিন নন্দ উৎসব হবে। এইরকম আমাদের প্রোগ্রাম আছে। সবাই যেভাবে উৎসবটাকে সাফল্যমণ্ডিত, সুন্দর সাফল্যমণ্ডিতভাবে করার জন্য সবাইকে আমরা করছি। মহাপ্রসাদ বিতরণ হবে, 3 দিন মহাপ্রসাদ বিতরণ হবে। এবং বাইরে থেকে কেউ আসছে নাকি? বাইরে থেকে কেউ আসবে না, আমাদের বাড়িগ্রাম থেকে আসবে। আমাদের তো মেইন হলো বাড়িগ্রাম থেকে আসবে সবাই, মহাপ্রভু বাড়িগ্রাম থেকে আসবে। আর আমাদের বাবাজি মন্দিরের বাবাজি আছেন, উনি মন্দির উদ্বোধন করবেন। উধারবন্দের অসহায় গৃহবধূ হামিদা বেগম বড়ভূইয়ার হত্যার সঠিক বিচারের দাবি জানালেন বাবার বাড়ির সদস্যরা।
গত শুক্রবার দুপুর আনুমানিক 12টা নাগাদ উধারবন সমষ্টির অধীনে থাকা অসহায় গৃহবধূ হামিদা বেগম বরভূয়াকে সৎ ছেলে নাজমুল হোসেন গাজী লাঠি দিয়ে মাথায় বেধড়কভাবে আঘাত করে হত্যা করেছে। নাজমুলকে পরিবারের সদস্যরা উধারবন পুলিশ ফাঁড়িতে সমঝে দেন। বর্তমানে সে উধারবন থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে স্বামী টুনু মিয়া গাজী সঙ্গে সঙ্গে হামিদা বেগমকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা হামিদাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে রবিবার হামিদা বেগম বরভূয়ার মরদেহটি শিলচর মেডিকেল কলেজের ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিহত হামিদা বেগমের আত্মীয় স্বজনরা উপস্থিত হয়ে শুধুমাত্র এক ছেলে নাজমুল হোসেন গাজী ছাড়াও স্বামী টুনু মিয়া গাজী ও তার 4 জন ছেলের পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ তোলেন। জানা যায় স্বামী টুনু মিয়া গাজী নাকি আগেও আরও 3টি বিবাহ করেছেন। এভাবে অত্যাচারের ফলে প্রত্যেকটি ঘর ছাড়তে বাধ্য হন। শুক্রবার দিন সকালে আমি ডিউটিতে গেছি কি আমার কাজেও, আর আমার ছেলেটা পরিবার আমার ঘরে আছে। তারা মা পুয়া কিতা ঝগড়া লাগিয়া ঠিক 12টা জুম্মার টাইমে আমার ছেলেটায় বেন্দা দিয়া 2টা বাড়ি দিছে। আমার স্ত্রীকে বাড়ি দিয়া ফালাইয়া হেড বাগি গেছে। বাগি যাওয়ার পরে 10 মিনিট পরে আমি ফোন পাইয়া দৌড়াই আইছি। আমার ডিউটি থেকে দৌড়াই আইয়া দেখে এইরকম ফালাইল বিছনা। আমি উঠাইয়া মেডিকেল লই আইছি। মেডিকেল আইয়া আমি চিকিৎসা শুরু করছি। মারছে এই লাঠিটা কিন্তু উদারবন থানাতে আছে। আমার ওসি স্যার কইছে যে আমার তোমরা কেটে দিয়ে মারছো ওটা লাঠিটা লইয়াও। লাঠিটা আমি নিয়ে সকালে নিয়ে থানাত জমা দিলেছি। আর যে মারছে আসামি তারে উদারবন থানাতে আছে। তারে আমরা কালকে রাত্রে দৌড়িয়া আমরা উদারবন থানাত দিলেছি আমরা যে মারছে আর কি। আর হেউ তার ট্রিটমেন্ট আছে। ওসি স্যারে আমরা উদারবন ওসি স্যারে তার ভিডিও করিয়া রাখছে, ভিডিও রেকর্ডিং করিয়া যে হ্যাঁ মারছে হে শিকার হয়েছে। স্যার আমি মারছি এরকম হয়েছে। আর আমরা তো ডেড বডি পাইছি যে মানে বিছনার উপরে ফালাই, তখন আমরা তাড়াতাড়ি করিয়া মেডিকেল লিয়ে আইছি যে আমরা পেশেন্টটা একটু বাঁচুক এটা লেগে। আজকে আমরা আইছি আমরা বোনরে দেখাত আইয়া দেখছি বোনের মাথা 3টা সেলাই লাগাইল, 3টা চাকুর ডেগারর মারা। তারা কয়টা লাঠি দিয়ে মারছে। তারা রইল ওদিকে তারা 3 জনে ধরছে। ও ডান ছেলে আর এক ছেলে আর একটা মেয়ে আছে। 3টা দরিয়া তারা দাদি মাথা সেটাইয়া ওরে মার্ডার করছেন। মার্ডার করিয়া আনি মেডিকেল আনিয়া কইছেন জীবিত আছে, অলরেডি মারা গেছে। তারা লইয়া আইছেন। এটা নিয়ার বিষয় চাই আমরা এসপি মহোদয়ের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে এই যে 3 জন 4 জন আসামি আছে তারা অতি সত্য অ্যারেস্ট করিয়া একদম ন্যায় বিচার লাগে। আমরা একজন অসহায় মেয়েরে এরকম মারা যায় নাকি? আমার কাছে প্রুফ আছে, আমিও দেখাই। মা নাই বাপ নাই, এরকম মেরে নিয়ে এরকম মারেনি। আইনজীবী ধ্রুব কুমার সাহার লেখা দ্য গ্রেট ল্যাকোসমেজ অ্যান্ড ফিলোসফি অফ বেঙ্গলিজ জীবন বন্দনা এবং প্রাণের মুক্তধারা 2য় খণ্ড 3টি বই উন্মোচিত। আইনজীবী ধ্রুব কুমার সাহার লেখা দ্য গ্রেট ল্যাকসমি অ্যান্ড ফিলোসফি অফ বেঙ্গলিজ জীবন বন্দনা এবং প্রাণের মুক্তধারা 2য় খণ্ড 3টি বই রবিবার সন্ধ্যায় শিলচর আঙিরখাড়ি স্থিত শ্যামসুন্দরী অ্যাপার্টমেন্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। এতে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সুরক্ষা সমিতির সভাপতি হরিদাস দত্ত, অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা প্রাক্তন সাংসদ কমলেন্দু ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দুলাল মিত্র, শিলচর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সুদেষ্টা ভট্টাচার্য প্রমুখ। এদিন অনুষ্ঠানের সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। দেবজানী ভট্টাচার্য অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন। স্বাগত বক্তব্যে লেখক ধ্রুব কুমার সাহা বলেন, বই পড়া প্রত্যেকজনের কর্তব্য, কিন্তু বর্তমান দিনে বইয়ের গুরুত্ব কিছু কমে আসছে বর্তমান প্রজন্মের কাছে। কবি সাংবাদিক অতীন দাস বলেন, বইয়ের গুরুত্ব পৃথিবীর বড় বড় বিত্তশালী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি জ্ঞান অর্জন করার উপাদান। বই পড়লে আমরা খুঁজে পাই অনেকগুলো পৃথিবীর অনেকগুলো অজানা তথ্য ও সঠিক জ্ঞান। সে জ্ঞান আমরা মোবাইল বা ইন্টারনেটে পাই না। আগামী প্রজন্মকে বই পড়ার অভ্যাস বাড়ানোর পরামর্শ দেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত আইনজীবী তথা লেখক ধর্মানন্দ দেব, কিশোর ভট্টাচার্য, সাধন পুরকাস্ত সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের মানবিক পরিচয় লুপ্ত হয়ে যায়। এই পৃথিবীতে একমাত্র মানুষেরই বই আছে, যত প্রাণী আছে আর কারো বই নেই। এবং এই বই পড়ে মানুষের একটা জীব মাত্র তাকে মানুষ হতে হবে। আমাদের পূর্বজদের যে জ্ঞান তা আমরা উপলব্ধি করে থাকি এই বই পড়ে। আর বই আমরা কেন পড়ব? সাধারণভাবে আমাদের জীবনযাপনের জন্য, আমাদের বিকাশের জন্য। বাংলা ভাষার মতো সমৃদ্ধ ভাষা খুবই কম আছে। আপনারা জানেন যে ভারত যখন পরাধীন
বাংলা যখন একটা প্রদেশের ভাষা মাত্র, তার কোথাও কোনো স্বীকৃতি নেই। সেই সময় বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটি সম্পর্কে দু একটি কথা বলছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং আশা স্বপ্ন এসব নিয়ে আমরা চলি, কিন্তু এইসব লক্ষ্যে এবং কাঙ্ক্ষিত আশা স্বপ্ন এগুলো পূরণ করতে গিয়ে আমরা যে পথে এগোই সেই পথে আমাদের পরিচয় হয় নানা ধরনের বস্তুর সঙ্গে এবং জিনিসের সঙ্গে। এগুলো হচ্ছে আমাদের লোভ, লালসা, আমাদের সততা ইত্যাদি নানান রকম নানা প্রকার। আমাকে একদিন ঘরে গিয়ে আমাদের বন্ধু কোথায় যে তুমি ইয়ে বলো, তত্ত্ব বলো, তুমি কাছে ফাঁসবো হয়। আমি পারি, তারপরে আমার মাথাটা এইখানে সাইডে ঢুকি, আমার মাথাটা পিঠে পিঠে কিল দিয়ে দিয়ে বলেছিলেন তত্ত্ব। ওই শিখেছিলাম জীবনে বলি প্রপরা অপসম নিয়োগ অনুনির দুর্বি অতি উৎপরি প্রতিযোগী অতি অপি উপহার। শিলচর রামনগরের নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধারের দাবি জানালেন স্থানীয় জনগণ। শিলচর রামনগর লস্কর লেনের বাসিন্দারা রবিবার 5 দিন ধরে নিখোঁজ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী নাজিয়া বেগম লস্করকে উদ্ধারের জোরালো দাবি জানালেন। এলাকার সমাজকর্মী আতাউর রহমান লস্করের উপস্থিতিতে এক সভার মাধ্যমে ছাত্রীটিকে অবিলম্বে উদ্ধারের দাবি উত্থাপন করেন স্থানীয়রা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আতাউর রহমান লস্কর এলাকার সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করে নাজিয়া বেগমকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে নাজিয়ার বাবা নুরুল ইসলাম লস্কর ও মা জানান, গত 20 নভেম্বর সকালবেলা ঘর থেকে টিউশন যাওয়ার কথা বলে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়। মেয়েটিকে উদ্ধারের কাতর আর্জি জানিয়েছেন তারা। এদিকে এলাকার বাসিন্দা শরীফ উদ্দিন লস্কর, মানিক উদ্দিন লস্কর, মোস্তাফা হোসেন লস্কর, সমীরণ চন্দ্র ধর সহ অন্যান্যরা ছাত্রীটিকে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এই নিউজটি যে যেখানে যাবে আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান করব, এই মেয়েটি সরকারি বালিকা বিদ্যালয়ের ক্লাস ফার্স্ট ইয়ারের ছাত্রী। যে যেখানে দেখবেন আমাদের ফটো দেওয়া আছে নিম্নলিখিত নিউজে, আমাদের গার্জেন্টের ফোন নাম্বার থাকবে। আপনাদের প্রতি সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান থাকবো, আপনারা যে যেখানে দেখবেন ওনার প্যারেন্টসের প্রতি খবর দেবেন এবং তৎসঙ্গে আমরা আপনাদের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আহ্বান করব। আমরা জানি বর্তমানের আসামের পুলিশ অত্যন্ত কর্মতৎপর। আসামের পুলিশের সেই ক্ষমতা রয়েছে, বিগত দিনে আমরা দেখতে পেয়েছি জলের নিচে মানুষ থাকলে বের করার ক্ষমতা আসাম পুলিশের রয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান করব আপনাদের মাধ্যমে এই মেয়েটির সন্ধানটি যাতে বিভিন্ন ক্রাইম ব্রাঞ্চ রয়েছে, আসামের পুলিশ অত্যন্ত শক্ত ঘাঁটিতে আছে, বিভিন্ন সন্ধান দিয়ে এই মেয়েটিকে সন্ধান বের করার প্রতি আমরা কাছাড়ের পুলিশ সুপার তথা আসামের মাননীয় ডিজিপি, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ নিচ্ছি। নমস্কার। উধারবন্দে শিবসংঘ ক্লাবের তরফে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উধারবন্দে শিবসংঘ ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করে এবং ব্যবস্থাপনা শিলচর বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম রবিবার সকাল 12টায় উধারবন্দ জয়রাম স্কুলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দীপঙ্কর দেব, বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি দেবব্রত পাল, সম্পাদক সব্যসাচী রুদ্রপাল, কাছাড় ক্যান্সার হাসপাতালের জহিরুল হোসেন। এদিন অতিথিদের বরণের পর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার দীপঙ্কর দেব জানান, রক্তদান একটি মহৎ কাজ। বরাক উপত্যকায় প্রতি বছর 30,000 ইউনিট রক্তের প্রয়োজন রয়েছে। বর্তমান সময়ে রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়লেও রক্তের সংকটও বেড়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন বক্তা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সুজয় নাথ, স্থানীয় নাগরিক শ্যামল চন্দ, শিবসংঘ ক্লাবের সভাপতি কানাই সেন, মিঠু ভট্টাচার্য প্রমুখ। সেদিনের অনুষ্ঠান পরিচালনা করেন বিজয় চন্দ। ধন্যবাদ।
বন্ধ করা যায়। এবং শিবসংঘ ক্লাবের সদস্যরা আমরা 2002 সাল থেকে আমাদের এই জার্নি শুরু হয়েছে। আপনাদের যারা ব্লাড ডোনার্সের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের করানো চলছে এবং আমরা যতটুকু পারি আমরা সাহায্য করে যাচ্ছি। ডেইলি প্রায় 100 ইউনিটের দরকার, আমরা পারি না এইসব পূরণ করতে। তবু আপনারা যা দিচ্ছেন তা দিয়ে এখন কম্পোনেন্ট সেপারেট হয়, একজনের ব্লাড দিয়ে 3 জনকে দেওয়া হচ্ছে। অর্থাৎ আজকে যারা ব্লাড দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর যারা দেবেন না ওদেরকে আমি উৎসাহিত হবে আশা করি আজকে যারা ব্লাড দিচ্ছেন। বরাকগলি ব্লাড ডোনার ফোরামের সঙ্গে যৌথভাবে যে প্রচেষ্টা নিয়েছে খুব উৎসাহব্যঞ্জক এবং ব্লাড ডোনেশন করা যারা আমরা চিকিৎসক দেখি হঠাৎ ব্লাড দিলে কীভাবে রক্তদান মানে জীবনদান, যখন প্রয়োজন হয় বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা অনেক সময় হঠাৎ করে বিশেষ প্রয়োজন হয় বা আপনার সিজারিয়ান সেকশন যখন কী হয়, যারা আমি পার্সোনালি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি অনেক যখন যারা ভলান্টারি আগে ব্লাড ডোনেশন ছিল কেউ ব্লাড এক্সচেঞ্জ এখন হয়ে গেছে কম্পোনেন্ট সেপারেট করে দেওয়া আগে হোল ব্লাড এখন হোল ব্লাড দেওয়া হয় না, কম্পোনেন্ট সেপারেট করে একটা ব্লাড দিলে 3 জনকে ব্লাড দেওয়া যায়। অনেক খুব প্রয়োজনীয় এবং আমাদের এত অঞ্চলে মানুষের মধ্যে ব্লাড ডোনেশন করতে একটা ভীতি আছে, ব্লাড দিতে চায় না। এইভাবে ছোটো ছোটো করে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্লাড কাজে আসবে এবং একটা মানুষ অনুপ্রাণিত হবে যে ব্লাড দেওয়া উচিত এবং 18 বছরের পরে এবং 60 বছরের নিচে যেগুলোকে ব্লাড দিতে পারেন এবং সঙ্গে যদি ডায়াবেটিস বা কিছু রোগ না থাকে যে কোনো কেউ ব্লাড এক ইউনিট ব্লাড দিতে কোনো আপত্তি নেই। তো আমি আর বেশি সময় দেরি হয়ে গেছে, বেশি সময় নেব না। আমি খুব প্রশংসনীয় শিবসংঘ ক্লাব গোলাকপুর ব্লাড ডোনার্স ফোরাম এবং রক্ষিণীকান্তি ঘোষ ও মালতীবালা ঘোষ স্মৃতিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের। রক্ষিণীকান্তি ঘোষ ও মালতীবালা ঘোষ স্মৃতিতে আজ রবিবার এক কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। এদিন শিলচর লক্ষ্মীপুর রোড এলাকায় রক্ষিণীকান্তি ঘোষ ও মালতীবালা ঘোষ স্মৃতিতে 25 জন সুবিধা প্রাপকের মধ্যে কম্বল বিতরণ করে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। এদিনের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমর ঘোষ, সুজন দত্ত, রতন চক্রবর্তী, গণেশ ভদ্র সহ অন্যান্যরা। কিছু চাইব না, আমরা এটাই চাইব আপনারা সবাই খুঁজকে আশীর্বাদ করুন, খুঁজ যাতে আরো আগামী দিনে আপনাদের মতো প্রোগ্রামটা করছে, কম্বল বিতরণ করছে। আজকে 25টা দেওয়া হবে, আমি আগামীতে আরো 25টা কম্বল তুলে দিব 15-20 দিনের ভিতরে। হ্যাঁ, আমি সজল বাবুকে রিকোয়েস্ট করব এই সামনের অনুষ্ঠানটা আবার আমার মা বাবার স্মৃতিতে আরো 25টা কম্বল বিতরণের অনুষ্ঠানের দিন ধার্য করে আমাকে জানাবেন। ধামাইল উৎসব আয়োজন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি বৈঠক। সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামাইল উৎসব ও ধামাইল কন্যা প্রতিযোগিতা। শিলচর শিশু উদ্যানে আগামী 28 ও 29 ডিসেম্বর উক্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে রবিবার সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের রাধামাধব রোডের বাসভবনে সম্মিলিত লোকমঞ্চের তরফে আয়োজিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় বলেন, এবারের ধামাইল উৎসব হবে বরাক ভিত্তিক। আমরা এ বিষয়ে একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করেছি। 3 জেলা থেকে প্রতিযোগীরা এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমরা সর্বসম্মতভাবে আমরা ডিসেম্বরের 28 এবং 29 তারিখ ধামাইল উৎসব করব এবং এই জন্য আমাদের বিভিন্ন কমিটি আমরা আজকে মোটামুটি প্রাথমিকভাবে আমরা রেডি করেছি। আগামীতে আমরা আরও সভা করব। তো আমরা আপনারা আমরা আপামার জনসাধারণকে জানাতেছি যে আমরা সঙ্গে
সহযোগিতা করার জন্য, এবং আমরা বিগত বছরের মতো এবারও দামাই কন্যাও আছে আমাদের, আর গ্রুপ দামাই কম্পিটিশনও আছে। সেটা শিলচর শিশু উদ্যান, নর্মাল স্কুলের পাশে যে উদ্যান, শিশু উদ্যানটি আছে, ওইখানে প্রতি বছরই আমরা গত 2 বছর ধরে করে আসছি। এইবারও আমরা ওই জায়গাতেই ধামাইল উৎসব করব। ধামাইল উৎসবে আমরা 3টে পুরস্কার দিয়ে থাকি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এবং তাদের এই পুরস্কারের সাথে আমরা সাম্মানিক হিসাবেও টাকা দিয়ে থাকি। প্রথম পুরস্কারের সঙ্গে আমরা 7,000 টাকা দেই ধামাইল নৃত্যতে, দ্বিতীয় পুরস্কারে 5,000 এবং তৃতীয়তে 3,000। পাশাপাশিভাবে ধামাইল কন্যা যে প্রতিযোগিতা হয়, আমরা প্রত্যেক টিম থেকে আমরা অনুরোধ করি 2 জন করে প্রতিযোগী দেওয়ার জন্য, এবং তাদের একটা ন্যূনতম বয়সের সীমা আছে। তো সেই অনুযায়ী যারা ধামাইল কন্যা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের মধ্য থেকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে যথাক্রমে 5,000, 3,000 এবং 2,000 টাকা দিয়ে আমরা সম্মানিত করি পুরস্কারের সঙ্গে। তো সেই ধামাইল উৎসবে যারা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন সেসব কম্পিটিটরদের আর 12 বছর থেকে হতে হবে, বয়স সীমাটা 12 বছরের ঊর্ধ্বে হতে হবে, 12 বছর থেকে 25 বছর পর্যন্ত। তো সেই ব্যাপারে যদি 25 বছর ঊর্ধ্বে হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আজকের সভাতে আমরা কয়েকটি ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি। যেহেতু আগে আমরা বলেছিলাম আমাদের এবারে অনুষ্ঠানটি হবে বরাক ভিত্তিক, তো সেই হিসাবে আমরা 3 জেলা থেকেই প্রতিনিধি আসার ব্যবস্থা করেছি আজকের মিটিংয়ে। যে ধামাইল উৎসবটি হবে সেটার জন্য বিভিন্ন সাব কমিটি তৈরি করেছি। প্রত্যেক কমিটিতে একজন কনভেনারকে নাম আমরা দিয়েছি। কনভেনার সব কিছু অন্যান্য সদস্যবৃন্দকে নিয়ে সব কাজ করবেন, যেভাবে সুন্দর এবং ভালোভাবে সাফল্যমণ্ডিত হতে পারে তার সমস্ত রূপরেখা আমরা আজকেই তৈরি করেছি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রেডিয়েন্ট মডেল এইচএস স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসবের সূচনা হলো। পড়ুয়াদের শিক্ষার পাশাপাশি খেলাধুলো অত্যন্ত জরুরি। খেলাধুলোর মাধ্যমে কচিকাঁচা ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশ উন্নত হয়। শিলচর শহরতলির নাগাটিলার রেডিয়েন্ট মডেল এইচএস স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসবের সূচনা অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর এম মাসুম। তিনি বলেন, পড়ুয়াদের সুস্বাস্থ্যের জন্য খেলাধুলো অত্যন্ত জরুরি। পাশাপাশি খেলাধুলোর মাধ্যমে পড়ুয়ারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে। শনিবার বার্ষিক ক্রীড়া উৎসব সূচনা অনুষ্ঠানে পড়ুয়ারা বিভিন্ন ধরনের নাচ গান পরিবেশন করে। শনিবার শুরু হওয়া বার্ষিক ক্রীড়া উৎসব চলবে আগামী 1 সপ্তাহ। এতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলো রয়েছে। On the occasion of inauguration of this annual school trip, I like first to congratulate the students, or the kids I should say, who have performed so beautifully. And I like to congratulate them once again, and I thank and feel proud of the teachers who have made them to perform in such a beautiful manner in this function and in this gathering. দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। অ্যাডভান্টেজ আসাম 2.0 24 ও 25 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাচিত দিবসে জেলা আয়ুক্তের কার্যালয় চত্বরের লাচিত মূর্তিতে শ্রদ্ধা নিবেদন জেলা প্রশাসন সহ অন্যান্যদের। শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির নবনির্মিত মন্দির ও শিবিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে 2 ফেব্রুয়ারি থেকে 4 দিন ব্যাপী অনুষ্ঠান। উধারবন্দের গৃহবধূ হামিদা বেগম বরভূইয়া হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি বাবার বাড়ির লোকদের। ধ্রুবকুমার সাহার লেখা দ্য গ্রেট লেক্সোমিজ অ্যান্ড ফিলোসফি অফ বেঙ্গলিজ জীবন বন্দনা এবং প্রাণের মুক্তধারা 2য় খণ্ড 3টি বই উন্মোচিত। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।